এক লাফে সয়াবিন তেল লিটারে 14 টাকা বাড়ানোর পর আগামীতে দাম কমানোর আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। পামে বেড়েছে 12 টাকা। কুয়েটে তালা ভেঙে হলে ঢুকলো শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবি। তুচ্ছ ঘটনায় ঢাকা ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষ। প্লট দুর্নীতিতে শেখ হাসিনা পুতুলের পর জয়ের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা। গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপের নামে মামলা। বিসিবিতে দুদকের আচমকা অভিযান। ব্যাপক অনিয়ম মিলল বিপিএল এর টিকিট বিক্রিতে। কনসার্টের 18 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ। এবং এপ্রিলের মাঝামাঝিতেও পাঠ্য বই পায়নি অনেক শিক্ষার্থী। চলতি বছরের অভিজ্ঞতা নিয়ে আগাম কাজ শুরু করছে এনসিটিবি। স্বাগত সন্ধ্যা বাজারে। আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। এক লাফে লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। যদিও এই দর ঘোষণার পর আগামীতে দাম কমানোর আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, কর অব্যাহতি তুলে নেওয়া এবং আন্তর্জাতিক বাজারের দাম বাড়ায় সয়াবিনের দাম বাড়ানো হয়েছে। এদিকে খোলা পাম তেল কিনতে অতিরিক্ত 12 টাকা খরচ করে প্রতি লিটার কিনতে হবে 169 টাকায়। আজহার লিমনের প্রতিবেদন। সয়াবিন ও পাম তেলের জন্য সরকার নির্ধারিত ভ্যাট আমদানি মূল্যের 15%। রমজানে ভোক্তাকে স্বস্তি দিতে এখান থেকে 10% ভ্যাট অব্যাহতি দিয়েছিল সরকার, যার মেয়াদ ছিল 31 মার্চ পর্যন্ত। তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, ওই তারিখের পর নির্ধারিত হারেই শুল্ক পরিশোধ করে আমদানি করতে প্রতি লিটারে ভোজ্য তেলের বাজার মূল্য 198 টাকা পড়ে যাচ্ছে। যে কারণে এ সপ্তাহের শুরুর দিকেই নিজেরা নতুন করে দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় তেল উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবলস ওয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সরকারের সিদ্ধান্তের আগেই নতুন দাম বাজারে কার্যকর হবে কিনা তা নিয়ে যখন আলোচনা চলছে, তখন মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার এই সংবাদ সম্মেলন। তেল উৎপাদনকারী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষ করে উপদেষ্টা জানান, ইচ্ছে না থাকলেও সরকার প্রতি লিটার সয়াবিন 14 টাকা বাড়িয়ে 175 টাকা থেকে 189 টাকায় বিক্রির অনুমোদন দিচ্ছে এবং নতুন দামে প্যাকেটজাত প্রতি লিটার সয়াবিনের চেয়ে খোলা প্রতি লিটার সয়াবিন বিক্রি হবে 20 টাকা কম দামে। তিনি ব্যাখ্যা করছিলেন, বন্ধ থাকা কিছু তেল কারখানা চালু হলে তেলের বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং এর প্রভাবে দামও কমবে শিগগিরই। 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা রাখতে সক্ষম হয়েছি বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। তো আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। বাজারে চালের দামও যে বেশি, এ নিয়ে বাণিজ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হয়। আমরা মনে করছি যে আমাদের আল্লাহ রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হবে। নতুন নির্ধারিত দামে পাম তেলেরও দাম বেড়েছে। খোলা পাম তেল কিনতে অতিরিক্ত 12 টাকা খরচ করে প্রতি লিটার কিনতে হবে 169 টাকায়। আজহার লিমন, এখন ঢাকা। কুয়েটে বন্ধ হলগুলোর তালা ভেঙেই ভেতরে প্রবেশ করলেন শিক্ষার্থীরা। একই সাথে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 100তম সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভের নামে সাধারণ শিক্ষার্থীরা। এক দফা দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর থেকে দফায় দফায় মিছিল ও স্লোগানে উঠে আসে ভিসি পদত্যাগের দাবি। গেল 13 এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রবেশের পর থেকে হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
পরে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার, ২ তারিখে হল খোলা ও ৪ তারিখে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবারের সিন্ডিকেট সভায়। তবে তা প্রত্যাখ্যান করে মঙ্গলবার বেলা ১২টার পর থেকে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নেয়া ৬ দফা দাবি পরিণত হয় ১ দফায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের ১ দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল শুরু করেন তারা। এ সময় হলের তালা খুলে দিতে শিক্ষকদের কাছে অনুরোধ জানানো হলেও তা না মানায় তালা ভেঙে ভেতরে প্রবেশের সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধরা। পরে দুপুর ২টার দিকে প্রথমে ফজলুল হক হলের তালা ভাঙা শুরু করেন শিক্ষার্থীরা। এরপর অমর একুশে হল ও ডক্টর এম এ রশিদ হল সহ একে একে ৬টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থী। হামলা করছে, তারপর পুলিশ মোতায়েন করছে। কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের স্টুডেন্টদের প্রবেশে যে পুলিশ মোতায়েন করে, এটা আমি প্রথম দেখলাম। আন্দোলনটা দমায় দেওয়ার জন্য বাইরের কিছু লোকজন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকজনের মদদে এই মামলাটা আসলে করা হয়েছে। না হলে তো আমাদের যে ২২ জন শিক্ষার্থী তাদের নামের লিস্ট তারা বয়স সহ কিভাবে পায়? আমাদের দফা ১ এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় হলগুলি আগামী মে মাসের ২ তারিখ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর শিক্ষা কার্যক্রম মে মাসের ৪ তারিখ শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার। এদিকে কুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার ও ভিসির পদত্যাগের দাবি জানিয়েছে সাবেক শিক্ষার্থীরা। বিকেলে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। যে ভিসি কুয়েটের শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকতে দেয় নাই, ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দিয়েছে, সেই ভিসির তার পদে থাকার কোনো যোগ্যতা নাই। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপরে, সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার উপরে এখানে অন্য কোনো মদতপোষ্ট বাহিনী কেউ রেহাই পাবে না। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। পরে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় আবাসিক হল ও প্রশাসনিক কার্যক্রম। শামীমা রহমান শাম্মী, এখন। এদিকে কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর দাবি নম্বর ৪, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি ৫, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এবার এক শিক্ষার্থীর আইডি কার্ড ছেনাকে কেন্দ্র করে ২ কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। এ সময় মিরপুর সড়কে যান চলাচল ১ ঘন্টা বন্ধ থাকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত এক শিক্ষার্থীর কলেজ আইডি ছেঁড়াকে কেন্দ্র করে। পরে রোববার 11:30টার দিকে সিটি কলেজের ২ শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ খবর সিটি কলেজে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে যায়। পরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ২ পক্ষের। শুরু হয় সংঘর্ষ। ইট পাথর নিক্ষেপ করে সংঘর্ষে জড়ায় ২ কলেজের এইচএসসির শিক্ষার্থীরা। লাঠি নিয়ে ও ইট পাটকেল ছুঁড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ? ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শেষে পুলিশ ২ পক্ষকে সরিয়ে দেয় ২ দিকে। পরে আবারও রাস্তায় স্বাভাবিক হয় যান চলাচল। প্রায় সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ২ কলেজের শিক্ষার্থীরা। অভিযোগ পুলিশের। বর্তমান অবস্থা স্বাভাবিক। ছোট ছোট তুচ্ছ কারণে আমার সাথে আপনার সাথে হয়তো বা ঠেলাঠেলি হলো। আমি জানিও না যে আপনি ঢাকা কলেজ, আমি সিটি কলেজ। পরে শুনলাম যে আমি সিটি কলেজ, আপনি ঢাকা কলেজ। তো আমার মতো করে আমি ডাকলাম, তার আপনার মতো আপনি ডাকলাম, মারামারি শুরু হয়ে গেল। এখন একেবারে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক। এখন আমরা এই যে পরবর্তীতে যেন আর কোনো নতুন করে কোনো ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা আছি। এখানে আমাদের পুলিশ টিম থাকবে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে না জড়াতে দুই কলেজের শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। আরিফ হোসেন, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। একই মাসে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। গত জানুয়ারি মাসে কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয়। এই দুটি চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। রাজুকের প্লট দুর্নীতির মামলায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা সহ আসামি 29 জন। দুদকের অভিযোগ, ছেলে জয়কেও ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ দেয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনেক। 5 আগস্টের পর একে একে বেরিয়ে আসতে শুরু করে সরকারি বিভিন্ন মহলের নানা অপকর্মের নথি। সামনে আসে শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাচলের প্লট বাগিয়ে নেয়ার তথ্য। রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়। আর তাদের নানাভাবে সাহায্য করে যান রাজুক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার 2 মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয়। দুদকের অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। এই অভিযোগে করা মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ নিয়ে দুদকের আরও 2 মামলায় শেখ হাসিনা সহ গ্রেফতারি পরোয়ানা জারি হলো 29 জনের বিরুদ্ধে। সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটের এই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এদিকে গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছেন, নাহলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লট দেয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রিডিয়েন্টসটা এখানে আছে। এ নিয়ে দুদকের করা 6 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মশিউর অনিক, এখন, ঢাকা। বিপিএল এর 3য় থেকে 10ম আসরে টিকিট বিক্রি থেকে আয় দেখানো হয়েছে 15 কোটি টাকা। অথচ সবশেষ একটি আসর থেকে আয় এসেছে 13 কোটি টাকা। বিসিবিতে আকস্মিক অভিযান শেষে টিকিট বিক্রির অর্থে গড়মিলের এমন তথ্য জানিয়েছে দুদকের তদন্ত কমিটি। এছাড়া মুজিব বর্ষের বিপিএল কনসার্টে 25 কোটি টাকার খরচ দেখানো হলেও কাগজে কলমে ব্যয় হয়েছে মাত্র 7 কোটি টাকা। এছাড়া ঘরোয়া ক্লাবগুলোর দল নেয়া ও ক্রিকেটার কেনার প্রক্রিয়াতেও অনিয়মের প্রমাণ মিলেছে। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেটের পরতে পরতে যেন দুর্নীতি, ফিক্সিংয়ের থাবা, টিকিট কালোবাজারি, ক্লাব ক্রিকেটের সিন্ডিকেট কিংবা আয় ব্যয়ের হিসেবে দিন হয়েছে রাত। সর্বশেষ বিপিএলে টিকিট কাণ্ডসহ নানা প্রতিবন্ধকতার পরেও রেকর্ড বিক্রিতে হাতে হাড়ি ভাঙে বেহিসাবি পাপন বোর্ডের। পুরনো হিসাব নতুন করে মেলাতে হঠাৎ বিসিবিতে হাজির দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের অনুসন্ধানী দল। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অফিসে ঘণ্টাখানেক আকস্মিক অভিযান চালায় দুদক। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চলে অনুসন্ধান। তদন্তে বেরিয়ে আসে চমকে যাওয়ার মতো তথ্য।
বিপিএল এর তৃতীয় আসর থেকে দশম আসরে টিকিট বিক্রির অর্থের সাথে 11তম আসরের হিসাব নিকাশের আকাশ পাতাল তফাৎ। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ক্লাবগুলোর আবেদন ও খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির যোগসূত্র পেয়েছে দুদকের তদন্ত কমিটি। বিপিএল এর থার্ড আসর থেকে দশম আসর পর্যন্ত টিকিট সেলিংয়ের যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির মানে অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সেই আয়ে দেখা গেছে যে গত 8 বছরে তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা, যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা 1টা টিম এরকম। কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করত ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে মানে 60টা টিম অ্যাপ্লাই করেছে? বিগত সরকারের আমলে মুজিব শতবর্ষের কনসার্টের জন্য মূল বরাদ্দের চেয়ে বেশি খরচ দেখায় পাপনের বোর্ড, কিন্তু তদন্তে দেখা যায় 18 কোটি টাকার গরমিল। মুজিব 100-এ যে কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল, এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। কেন কিভাবে এই দুর্নীতি হলো? বিগত বোর্ডের পর এই বোর্ডেও সিইওর দায়িত্ব পালন করা নিজাম চৌধুরী অবশ্য স্পষ্ট করে বলেননি কিছুই। আমাদের দুদকের যে কর্মকর্তাবৃন্দ ওনারা এসেছেন, ওনারা তো বলেছেন যে বিষয়গুলো আসলে অভিযোগের ভিত্তিতে ওনারা এসেছেন এবং অভিযোগটাই ওনারা বলেছেন। তো এক্সাক্ট ফ্যাক্ট অ্যান্ড ফিগার এটা ওনারা ডিটেলস যখন দেখবেন বা তথ্যপত্রগুলো ওনাদের সামনে ওনারা পাবেন বা উপস্থাপন করা হবে, তখনই হয়তো ওনারা বলতে পারবেন। থ্যাংক ইউ। আপাতত 3টি সুনির্দিষ্ট বিষয়ে তদন্ত চললেও এখনও পুরো প্রক্রিয়া শেষ হয়নি, তাই বিসিবির বিতর্কিত অধ্যায়ে যুক্ত হতে পারে আরও অনেক কেলেঙ্কারির অভিযোগ। বিগত সময়ে বিসিবিতে দুর্নীতি ও নানা অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে দুদকের অনুসন্ধান চলছিল আগস্ট মাস থেকেই। তবে হোম অব ক্রিকেটে সরাসরি দুদকের অভিযান, তাও আবার অফিসিয়াল পোশাকে সুসজ্জিত হয়ে। সম্ভবত বিসিবির ইতিহাসে এটাই প্রথম ঘটনা। কাঙ্ক্ষিত নাকি অনাকাঙ্ক্ষিত সেই তর্ক আপাতত থাক, তবে নানা প্রশ্নমানে প্রশ্নবিদ্ধ বিভিন্ন কর্মকাণ্ডে বিসিবিতে যেই দুর্নীতির সূচনা হয়েছিল আগেই, এবার তার প্রতিকারের পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে ঢাকার আশুলিয়া থানায় 5 আগস্টে 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় পুলিশের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহায়েলকে গুমের মামলায় 18 জুন ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। গেল বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়া থানায় 6 জনকে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয় এই তরুণদের মরদেহ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ওঠে বিচারের দাবি। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। অন্য মামলায় গ্রেফতার হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক আরাফাত হোসেনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে আশুলিয়ায় 6 তরুণকে পুড়িয়ে মারার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ট্রাইব্যুনাল আবেদন আমলে নিয়ে 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে মাসুম নামের এক ছাত্রনেতাকে 47 দিন গুম করে রাখার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। নৌবাহিনীর এই কর্মকর্তাকে 18 জুন হাজির করতে বলা হয়েছে। আর চট্টগ্রামে গুলি করে আন্দোলনকারীদের হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যেয়ে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়
উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। ইনভলভমেন্ট হচ্ছে র্যাবের উনি কর্মকর্তা ছিলেন এবং নির্যাতনের সাথে উনি সরাসরি জড়িত ছিলেন। আশুলিয়া থানায় মরদেহ পোড়ানোর ঘটনায় তৎকালীন ওসি সায়েদ সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকেই ছাড় দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী বলেন, মডেল মেঘনাকে আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে। আজহার লিমনের প্রতিবেদনে বিস্তারিত। আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে। একদল লোক দরজা ভাঙার চেষ্টা করছে। গেল বুধবার নিজের ফেসবুক পেজে মডেল অভিনেত্রী মেঘনা আলমের এমন লাইভের পর জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করেছে ওই অভিনেত্রীকে। পরদিন পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের আটক আদেশ দেন আদালত। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। চাউর হয় বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসার সঙ্গে ওই অভিনেত্রীর ঘনিষ্ঠতার গুঞ্জন। প্রায় একই সময়ে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রেজাউল করিম মল্লিককে। মেঘনার বাবার রিটের প্রেক্ষিতে এই আটক আদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রোববার রুল জারি করেন উচ্চ আদালত। বিষয়টি গড়ায় আইন উপদেষ্টা পর্যন্ত। গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই, কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না, সেরকম কিছু আছে। যে প্রচলিত আইনে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে যখন ব্রিফ করছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এই মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী, তখন সাংবাদিকরা জানতে চান আইন উপদেষ্টার এই মন্তব্য নিয়েই। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটা একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় সুনামগঞ্জে করা তার মন্তব্য সম্পর্কে। তিনি জানান, সরকারের 5 বছর থাকা উচিত, এটি তার নয়, জনতার মন্তব্য। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই, ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে। জুলাই গণহত্যায় জড়িত বড় অপরাধীদের না ধরে ছোট নেতাদের হয়রানি করছে পুলিশ, এমন অভিযোগের জবাব দেন এই উপদেষ্টা। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে, আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। এই সংবাদ সম্মেলনের শুরুতে পহেলা বৈশাখের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারায় সব মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুলিশের তৎপরতা ও দায়িত্ব পালনের স্বচ্ছতার ব্যাপারে বলেন, শিগগিরই জিডি ও এফআইআর এর অনলাইন কার্যক্রম শুরু হবে। আজহার লিমন, এখন, ঢাকা। 2026 সালে উত্তরণ হবে এলডিসি থেকে। বিষয়টি মনিটরিংয়ের জন্য উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, এলডিসি উত্তরণের পরও বিভিন্ন দেশ এবং সংস্থা নানা সুযোগ সুবিধা দেওয়ার বেশ কিছু আশ্বাস দিয়েছে। এদিকে কতটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে তা ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত থাকছে হাসিব বিল্লার প্রতিবেদনে। 2021 সালে স্বল্প আয় থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 2024 সালে আনুষ্ঠানিকভাবে এলডিসি গ্র্যাজুয়েশন হবার কথা থাকলেও হোঁচট খায় করোনা ইস্যুতে। কার্যক্রম পিছিয়ে যায় 2026 সাল পর্যন্ত। এমন বাস্তবতায় মঙ্গলবার এলডিসি উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ অর্থনীতিবিদরা। বৈঠকে সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়। এ সময় মনিটরিংয়ের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি করতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এলডিসি উত্তরণের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, এখন আর পিছনে ফেরার সুযোগ নেই। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো 2026-এ। কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব, আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, সেটা কিন্তু
2026 সালে বন্ধ হয়ে যাবে না। অলরেডি অনেকগুলো দেশ অফারই করেছে আমাদেরকে, আমাদের যে ক্রিটিক্যাল মার্কেট আছে ইউ ফর এক্সাম্পল, ওরা 2029 সাল পর্যন্ত দেবে, ওরা বলেই দিয়েছে। তাহলে আমরা যে পিছিয়ে দিব, পিছিয়ে কেন দিবেন? আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। এই এলডিসি গ্র্যাজুয়েশনটা অনেকটা। তিনি বলেন, এলডিসি উত্তরণের জন্য সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো সরকারের প্রধান চ্যালেঞ্জ। আমাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি আছে কতগুলি জায়গায়, ইনস্টিটিউশনাল কিছু আমাদের দুর্বলতা আছে। যেমন ধরুন আমাদের যে মিনিস্ট্রি অফ ট্রেডের কোনো আলাদা ট্রেডের কোনো এজেন্সি নাই। তা আমরা অলরেডি স্টেপ নিয়েছি, ডেডিকেটেড একটা সেল থাকবে যেখানে ওরা শুধু ট্রেডের বিষয়ে ওরা কাজ করবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কতটুকু সংস্কার করে নির্বাচন দেয়া হবে তা নির্ভর করছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের ওপর। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে চান প্রধান উপদেষ্টা। এই সফর তারই একটি অংশ। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনার শুরুতে তিনি এ কথা জানান। বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। জাতীয় নির্বাচনের জন্য ব্যালট পেপার সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি অতীতের অপ্রয়োজনীয় ব্যালট পেপারগুলো নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসি। দুপুরে সংসদ ও স্থানীয় নির্বাচনের ব্যালট মুদ্রণ নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ইসি সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য মুদ্রণ কাজে 2,30,000 রিম কাগজ প্রয়োজন। এতে খরচ ধরা হয়েছে 35.5 কোটি টাকার বেশি। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস থেকে এই চাহিদা দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ইসি সচিব আখতার আহমেদ জানান, ব্যালট পেপার সহ সকল মুদ্রণ কাজ সম্পন্ন করতে 3 মাসের মতো সময় প্রয়োজন। চলতি শিক্ষা বছরের শতভাগ বইয়ের ছাড়পত্র হয়েছে গত 24 মার্চ। তবে এপ্রিলের মাঝামাঝিতেও কোথাও কোথাও সব বই পায়নি শিক্ষার্থীরা। 2026 শিক্ষাবর্ষে যেন সব বই বছরের শুরুতেই দেওয়া সম্ভব হয়, ইতোমধ্যে সেই পরিকল্পনা করেছে এনসিটিবি। 2026 সালের প্রাথমিকের বই অক্টোবরে আর মাধ্যমিকের বই নভেম্বরে মাঠ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। একই সাথে আবারও পরিমার্জন হচ্ছে 2012 সালের শিক্ষাক্রম। ফরহাদ বিন নুরের প্রতিবেদন। রেওয়াজ মেনে বছরের শুরুর দিন প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ শুরু করলেও এপ্রিলের মাঝামাঝি এসেও অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি সব পাঠ্য বই। যদিও এনসিটিবির সদ্য সাবেক চেয়ারম্যানের আশ্বাস ছিল জানুয়ারির মধ্যেই সব বই দেওয়ার, তবে পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে চলতি বছরের শতভাগ পাঠ্য বইয়ের ছাড়পত্র হয়েছে 24 মার্চ। তবু প্রশ্ন থাকে এ বিলম্ব নিয়ে। ওনার কথার উপরে আশ্বাস দিয়ে উপদেষ্টা মহোদয় বারবার বইয়ের তারিখ ঘোষণা করে লজ্জিত হয়েছেন। মন্ত্রণালয়, এই সরকারের আমার মনে হয় এই বই দেওয়া ছাড়া এ ধরনের বড় কোনো দুর্ঘটনা এই সরকারের আমলে ঘটে নাই। এটা সব মূলত তাই হলো এনসিটিবির অপরিকল্পনা। আমরা মনে করব এইবার এনসিটিবি পরিকল্পিতভাবে যাবে। পাশাপাশি আমি একটা দাবি করব যে অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত দিতে হবে। অন্তর্বর্তী সরকার 2012 সালের শিক্ষাক্রমে যে পরিমার্জন আনে তাতেও নানা বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক। তাই এই শিক্ষাবিদের পরামর্শ, কারিকুলামে পরিবর্তন বা সংযোজন বিয়োজন নিয়ে আগেই কাজ শুরু করতে হবে। একবারে প্রথম পদক্ষেপ হলো একটা এডুকেশন কমিশন, এবং সেই কমিশনের একটা পার্টের কাজ হবে যে একটা শিক্ষা নীতিটাকে রিভিউ করা এবং এর উপরে বেসিস করে কারিকুলামটা ঠিক করা এবং সেই অনুযায়ী সাজেস্ট করা যে পাঠ্য বই কেমন হবে এবং সেই অনুযায়ী কাজগুলো এখন থেকে শুরু করে দিতে হবে। না হলে কিন্তু আমরা 26 সালের প্রথম দিকে বই পাবো না। চলতি বছরের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই
আসছে বছরের জন্য আগাম কাজ শুরু করার কথা জানালো এনসিটিবি। পরিকল্পনা করছে বছরের অক্টোবরের মধ্যে 2026 সালের প্রাথমিকের পাঠ্য বই এবং নভেম্বরের মধ্যে মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছানোর। অলরেডি আমাদের এপিপি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্ট পার্টে আমাদের টেন্ডার ফ্লোট করছি এবং প্রাইমারির ক্ষেত্রে আমাদের অক্টোবরের 26 অক্টোবরের মধ্যে আমাদের বই চলে যাবে আর সেকেন্ডারির ক্ষেত্রে এটা মিড পার্ট অফ নভেম্বর। এনসিটিবি আরও জানায় 2026 সালের জন্য পাঠ্য বই পরিমার্জন চলছে, যা এপ্রিলে শেষ হবার কথা। এবং আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তার মাধ্যমে আমরা এই পরিমার্জনের কাজটা অলরেডি চলমান রেখেছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মিয়ানমারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 2 বছর আটক থাকার পর আজ দেশে ফিরেছেন 20 বাংলাদেশি। দেশটিতে ত্রাণ সহায়তা দিতে যাওয়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে বেলা 1:30টায় দেশে ফেরেন তারা। একই জাহাজে দেশে ফিরেছেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর 55 সদস্য। কারো বয়স 16, কারো বা 17। পেশায় কেউ রাজমিস্ত্রি, কেউ বা চালক। অধিকাংশের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। এদের প্রত্যেকেই সাক্ষী হয়েছেন দুঃসহ অভিজ্ঞতার। কাউকে কাজের কথা বলে, কাউকে উন্নত জীবনের ফাঁদে ফেলে করা হয় অপহরণ। এরপর পাচার করা হয় প্রতিবেশী দেশ মিয়ানমারে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে শুরু হয় অনিশ্চিত বন্দি জীবন। দালালের বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে। ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় 6-7 দিন ছিলাম। 6-7 দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নৌঘাটিতে ফিরিয়ে আনা হয় 20 বাংলাদেশি কিশোরকে। সম্প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিয়ানমারে ত্রাণ সহায়তা ও ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম কূটনৈতিকভাবে ইতিবাচক বার্তা দিয়েছে প্রতিবেশী দেশে, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 2 বছর আটকে থাকা এসব বাংলাদেশিকে ফেরত পাঠাতে সম্মত হয় তারা। একটি অসাধু পাচারকারী চক্র চাকুরির প্রলোভন দেখিয়ে ও উন্নত রাষ্ট্রের কথা বলে তাদের মায়ানমারে প্রেরণ করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা 2 বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। এদের সাথে দেশে ফেরেন ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর 55 সদস্যের দল। সাথে ছিলেন গত 8 এপ্রিল 120 টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুন বন্দরে যাওয়া নৌ সদস্যরাও। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য, অসামরিক চিকিৎসক, ফায়ার ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত 55 সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল মায়ানমারে গমন করে। তারা সেখানে ধ্বংসস্তূপ অপসারণ, উদ্ধার কার্যক্রম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে জটিল অস্ত্রোপচার সহ দুর্যোগ পীড়িত মানুষের সেবায় কাজ করেন। ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার পর জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এখন চট্টগ্রাম। আগামী বাজেটে কর্পোরেট করহার ও কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো, মূসকে ছাড় সহ রাজস্ব কাটছাটে নানা দাবি পোশাক শিল্প মালিকদের। এনবিআর বলছে ব্যবসা সম্প্রসারণে ছাড় অব্যাহত থাকবে, তবে সুবিধা কমে আসবে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর। মাঝার মাহবুবের প্রতিবেদন। এলডিসি থেকে উত্তরণের সময় ঘনিয়ে আসার মুহূর্তে হঠাৎ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নীতি বাজার ধরে রাখার চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ করল বাংলাদেশ তৈরি পোশাক খাতে। পরিস্থিতি পর্যালোচনায় ব্যবসায়ী ও খাত বিশ্লেষকরা মনে করছেন ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ অভ্যন্তরীণ বিভাগকেই দিতে হবে। যদিও এনবিআর বলছে রাজস্ব বাড়াতে প্রতিষ্ঠিত কোম্পানির সুযোগ সুবিধা কমিয়ে আনবে তারা, তবে আগামী বাজেটে কর্পোরেট কর কমিয়ে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের দাবি বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও এসএমই সহ বেশ কয়েকটি ব্যবসা খাতের। অভিযোগ কর শুল্ক কর্মকর্তাদের সততা নিয়েও। কাস্টমস থেকে বা কমিশনারেট থেকে যে একটা অ্যাপ্রুভাল নিতে হয় সাব কন্ট্রাক্ট করার জন্য, এইটা আমরা স্থগিত চাচ্ছি। নমিনেটেড ফ্যাব্রিক মিল আমাকে ফ্রি অফ কস্ট ফ্যাব্রিকটা দিচ্ছে, এইটা আরেকটু রিল্যাক্স করে দেওয়ার জন্য, যাতে এটা ওপেন থাকে। সরকারের সহযোগী ভূমিকায় থাকছি এই সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন করে, এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত।
মঙ্গলবারের প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের নানা দাবির পাশাপাশি ভোগ্যপণ্যের ভ্যাট কমানো, করমুক্ত আয়ের সীমা বাড়ানো, তামাক ও বেভারেজে ভ্যাট বাড়ানোর দাবি জানান খাত বিশ্লেষকরা। বার্ষিক আয়করের হিসাব নিকাশের পরও সরকারের নিকট ব্যক্তি করদাতার অর্থ প্রাপ্য থাকে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায়শই এই অর্থ হিসাব আনতে ফেরত দেওয়া হয় না, ফলে আয়কর প্রদানকারীরা বিড়ম্বনার শিকার হয়। 1600 ট্যারিফ লাইনের মধ্যে 1000 লাইনে যদি 20% থাকে, ও মানে এই যে 30%, 45%, 60%, এইগুলি আপনাদের কি রেশনাল, কি জাস্টিফিকেশনে আপনারা এগুলিকে দিয়ে থাকেন? এই জিনিসটা আমাদের কাছে বোধগম্য না। আমার মনে হচ্ছে এখানে কিছু লবিং এগুলো চলছে। আলোচনায় কাস্টমসে ব্যবসায়ীদের ভোগান্তি অস্বীকার করলেন না এনবিআর চেয়ারম্যান। বলেন, কর অব্যাহতি কমানো, ফাঁকি রোধ ও করজাল বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন তারা। ট্যাক্স রেটের বাইরে যে আপনাদের বাড়তি ঝামেলাগুলো, ট্যারিফের বাইরে নন ট্যারিফ, সেগুলোকে আমরা যথেষ্ট পরিমাণে কমানোর জন্য চেষ্টা করব। তাহলে একদিকে আমরা ফাঁকি ধরবো, অন্যদিকে আমরা ট্যাক্স নেট বড় করব, অন্যদিকে আমাদেরকে ট্যাক্স এক্সপেন্ডিচারটাকে জিরো করতে হবে। সুতরাং যারা কম রেটে ট্যাক্স দিচ্ছেন অথবা যারা দীর্ঘদিন ধরে অব্যাহতি পাচ্ছেন, এখন আমার মনে হয় একটা সময় এসছে যে আমরা এই অব্যাহতির কিছু অব্যাহতি থাকবে যেগুলো আমাদের ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ডিক্লেয়ার করেছি। ওনারা যখন বিজনেস শুরু করবেন তখন প্রথম 10 বছরকে একটা রিডিউস রেটে ট্যাক্স দেবেন, এরপরে 11 বছর থেকে উনি রেগুলার ট্যাক্সে চলে আসবেন, যেগুলো আমাদের আছে। ব্যবসায়ীদের সব দাবি মানলে কর জিডিপির হার কমবে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর নির্ধারণে বৈষম্য রাখবে না সরকার। একটা জায়গায় গিয়ে বলতে হবে যে আর না। মাজহার মাহবুব, এখন, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। ট্রাম্প প্রশাসনের নীতি মানতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি জব্দ করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। হার্ভার্ডের অর্থ বিভাগ ফেডারেল সরকারের আওতায় থাকবে উল্লেখ করে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠায় টাস্ক ফোর্স। তবে বিষয়টিকে প্রত্যাখ্যান করে তারা। এক বিবৃতিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালেন এম গার্বার জানান, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা হারাতে চায় না। এতেই মূলত ক্ষুব্ধ হয়ে অর্থ জব্দের ঘোষণা দেন ট্রাম্প। নীতি না মানলে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধের হুঁশিয়ারি তার। শেষ করব সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। 1 লাফে সয়াবিন তেল লিটারে 14 টাকা বাড়ানোর পর আগামীতে দাম কমানোর আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। পামে বেড়েছে 12 টাকা। কুয়েটে তালা ভেঙে হলে ঢুকল শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবি। তুচ্ছ ঘটনায় ঢাকা ও সিটি কলেজের ছাত্রদের সংঘর্ষ। প্লট দুর্নীতিতে শেখ হাসিনা পুতুলের পর জয়ের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা। গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে টিউলিপের নামে মামলা। বিসিবিতে দুদকের আচমকা অভিযান। ব্যাপক অনিয়ম মিলল বিপিএল এর টিকিট বিক্রিতে। কনসার্টে 18 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ। এবং এপ্রিলের মাঝামাঝিতেও পাঠ্য বই পায়নি অনেক শিক্ষার্থী। চলতি বছরের অভিজ্ঞতা নিয়ে আগাম কাজ শুরু করছে এনসিটিবি। এই ছিল সান্ধ্যবাজারে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv-তে।